আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ জ্বালানি যুদ্ধে রূপ নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। আজও জ্বলছে তেহরানের তেলের ডিপো, পাইপলাইন। পাল্টা আঘাতে বন্ধ বাহরাইনের প্রধান শোধনাগার। লোহিত সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স। 3 পাম্পের তেল টাঙ্কি কিছুটা ভরে রাখছিলাম, এই জন্য কিছুটা শর্ট ছিল, এটা এখন নিয়ে নিলাম। এখানে কোনো ধরনের টোকেন বা স্লিপ নেই, নিজেরাই সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। এখান থেকে 2 লিটার নিচ্ছে, আর জায়গা থেকে 3 লিটার নিচ্ছে, আবার অন্য কোনো জায়গায় 500 টাকারও দিচ্ছে। ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। জ্বালানি সহযোগিতার বিষয়ে চীন ভারতের সাথে আলোচনা চলছে জানালেন অর্থমন্ত্রী। হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীরকে ফেরাতে ঢাকার তৎপরতা। দিল্লি অনুমতি দিলে কলকাতায় পাঠানো হবে তদন্ত কর্মকর্তা। ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকর ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর। 37,500 ফ্যামিলি কার্ড বিতরণ কাল। এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। ৭৯.১২% মানুষ দেখা যাচ্ছে যে ওখানে এই সুবিধার আওতায় আসবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরের জ্বালানি স্থাপনা টার্গেট করে চলছে পাল্টে হামলা। শুধু সামরিক দিক থেকেই নয়, বরং অর্থনৈতিকভাবেও একে অপরকে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান। হামলা হয়েছে বাহরাইন, কাতার, সৌদি আরব ও আমিরাতে। এদিকে মধ্য ইসরায়েলে IRGCর হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির নামে প্রথমবার ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ছুটছে খাইবার শেকান, খোররাম শার মতো একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 30 দফা হামলা তেহরানের। তেল আবিব সহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সফল আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় IDF এর কয়েকটি ঘাঁটি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় আবাসিক এলাকায়, ঘটে প্রাণহানিও। ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। সোমবার আরব দেশগুলোর মধ্যে বাহরাইনে সবচেয়ে বড় হামলা চালায় ইরান। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত হয় 32 জন। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগে যায় প্রধান তেল শোধনাগারেও। ধ্বংস করা হয় 3টি মিসাইল ও 14টি ড্রোন। তবে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে চালানো সাম্প্রতিক ড্রোন হামলায় জড়িত নয় ইরান, এমন দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইরান এই অঞ্চলের দেশগুলোর সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে অন্য দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলে আমাদের আত্মরক্ষার অধিকারও আছে। এই প্রতিরক্ষামূলক পদক্ষেপকে শত্রুতাপূর্ণ আচরণ বলা যাবে না। এদিকে আরব আমিরাতের আবুধাবি, কুয়েতের মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্রের স্পাই রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রাণ গেছে আরও এক সেনার। এ নিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এর আগে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদ ও জ্বালানি তেলের সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। রাজধানী ছাড়াও তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাসে চলে ক্ষেপণাস্ত্র হামলা। বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা। ইরানের সাথে যুদ্ধে লেগে যেতে পারে দীর্ঘ সময়, এমনটা শঙ্কা ইসরায়েলের। তাই প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে ধৈর্য ধারণের নির্দেশ। 2 বছর ধরে ইসরায়েল জরুরি অবস্থার মধ্যে রয়েছে। এই মুহূর্তে আমাদের অধ্যাবসায় এবং ধৈর্য ধারণ করা দরকার। যুদ্ধে অনেক সময় লাগতে পারে, তবে যত সময় লাগুক না কেন আপনাদের প্রস্তুত থাকতে হবে। এছাড়াও ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালিয়েছে IDF। লোহিত সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন আম্পিদেসের অংশ হিসেবে অঞ্চলটিতে 2টি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেন তিনি। দাবি করা হয় লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে সমন্বয় করে এই মিশন পরিচালিত হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কিছুটা শান্ত হলে এই মিশনের পরিধি হরমুজ প্রণালী অবধি বাড়ানোর প্রস্তাবও রাখেন ম্যাক্রন। 2024 সালে লোহিত সাগর ও আশেপাশের সমুদ্রপথে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের আক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছিল অপারেশন আম্পিদাস নামের এই নৌ মিশন। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ হলেও আটকানো যাচ্ছে না মজুত প্রবণতা। যানবাহনের ধরন অনুযায়ী পরিমাপ নির্ধারণ করা থাকলেও একাধিক পাম্প ঘুরে অতিরিক্ত তেল নিচ্ছেন অনেকেই। আজও অপেক্ষার দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। বেসরকারি পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকেই এখন তেল মিলছে চাহিদার চেয়ে কম। তবে রাষ্ট্রায়ত্ত ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ এখনও স্বাভাবিক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই পাম্পটি রাজধানীর পরিবাগে, যেখানে গত 3 দিনে একবারও ফুরায়নি তেলের মজুত।
সকাল থেকেই দীর্ঘ লাইন ঠেলতে হলেও নির্ধারিত তেল পাচ্ছেন সবাই। কিন্তু অভিযোগ, একটি মোটরযান দিনে কতবার তেল নিচ্ছে তা যাচাইয়ের সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত তেল নেয়ার সুযোগ থাকছে। তাই রেশনিং পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকেই যায়। আরেকটা স্টেশনে যে আমার তো দেখতেছে না, টোকেন তো চেক করবে না। তার মানে আপনি নিতে পারবেন? নিতে পারবো, জি জি। 3 পাম্পের তেল টাঙ্কি কিছুটা ভরে রাখছিলাম, এই জন্য কিছু তেল শর্ট ছিল, এটা এখন নিয়ে নিলাম। এখানে কোনো ধরনের টোকেন বা স্লিপ নেই, নিজেরাই সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। এখান থেকে 2 লিটার নিচ্ছে, আর জায়গা থেকে 3 লিটার নিচ্ছে, আবার অন্য কোনো জায়গায় 500 টাকারও দিচ্ছে। অন্য কোনো জায়গা থেকে তেল নিয়ে আসে, তাইলে আপনার বোঝার কোনো উপায় আছে? না, আমরা কিভাবে বুঝবো? আমরা তো এগুলো বোঝারই না। সোমবার ঢাকার বেশিরভাগ পাম্প সচল থাকলেও অনেক পাম্পে বন্ধ অকটেন সরবরাহ। দেয়া হচ্ছে একটি জ্বালানি তেল। ডিজেলের পর্যাপ্ত মজুদ থাকলেও ভোগান্তিতে গণপরিবহন শ্রমিকরা। ফজর পরে এখানে আসছি, আসার পরে বলতেছে যে তেল তো নাই। 5টা পাম্প ঘুরে এই যে মাত্র তেল নিলাম, প্রায় 2 ঘন্টা ভরে ঘুরলাম আর কি, তেল নেওয়ার কোনো সুযোগই পাইনি। এটা আমরা ভোগান্তি হচ্ছে। বেশ কিছু পাম্পে দেখা যায় রেশনিং পদ্ধতিতে নির্ধারিত তেলের চেয়েও কম দিতে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকেই কমে এসেছে সরবরাহ। চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন ডিলাররা। সময় লস হচ্ছে, আমাদের কাজ কাম আছে, ডিউটি আছে, ডিউটি রাইখা আমাদের এখানে আসা লাগে। 2 লিটারে 2 দিন চালানো যাবে। ঢাকা শহরের প্রায় পাম্পগুলি বন্ধ করে রাখছে ইচ্ছা করে। সরকারের কোনো তদারকি নেই। যদি প্রত্যেকটা পাম্পেই তেল থাকতো এবং 1-2 লিটার করে দিত, তাহলে আমরা এই হতাশায় থাকতাম না, এত হাহাকার হইতো না। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট দেখা দেয় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। চীন, ভারত সহ কয়েকটি দেশের সাথে সহায়তা চেয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, জ্বালানির সংকট বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি সাজাচ্ছে। এর আগে চীনা রাষ্ট্রদূত বলেন, জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চাইলে আলোচনা হতে পারে বাংলাদেশের সাথে। দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকরী ব্যবহারে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকাত বাস্তবায়ন পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন তিনি। দুপুরের সচিবালয়ে জাকাত বিষয়ক সভায় এই সংক্রান্ত একটি কমিটি গঠনের নির্দেশও দেয়া হয়েছে। এর আগে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করতে বেশ কিছু পরামর্শ দেন সরকার প্রধান। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জাকাত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়, যেখানে যোগ দেন ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। আগামীতে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে জাকাতের ব্যবহার নিশ্চিতে নানান নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলস্পর্শী হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া।